নমস্কার। ফ্রেন্ডশিপ মিডিয়ার আজকের নিবেদন আনন্দ বাগচির লেখা লেখক হওয়া সহজ কথা নয়। কণ্ঠে আমি অঙ্কিতা, পোস্ট অডিও প্রোডাকশন সৌজন্য দাস রয়। পাছে কথা বলে ফেলি এই ভয়ে লালু আমার দিকে ফিরে ঠোঁটে আঙুল রাখল। শিল্পীরা এমনিতেই ভীষণ খেয়ালি হয়, বিশেষ করে যারা রং তুলির কারবার করে, মানে ছবি আঁকে। পান থেকে চুন খসলেই তাদের মেজাজের রং নাকি চটে যায়। ওর মানিকদা জাত শিল্পী, আর্ট কলেজের সোনার মেডেল পাওয়া আর্টিস্ট, সব সময় রঙে চুর হয়ে আছেন। একটু বেগরবাই হলেই কেস পস্তাবে, তখন হাতে পায়ে ধরেও বাগানো যাবে না। এত সব শোনার পরে আমিও খুব ভয় ছিলাম, কারণ ওর মানিকদাই আমার প্রথম এবং শেষ আশ্রয়। উনি বেঁকে বসলেই আমার ভরাডুবি, একেবারে কুলে এসে ভরাডুবি। আমি কাঠের পুতুলের মতো আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। লালু পর্দা তুলে ভেতরে উকি মারল। জ্যৈষ্ঠ মাসের ঝিমধরা দুপুর, ছুটির দিন। পুরনো আমলের বিশাল বাড়িটা গোলা পায়রার মতো নাক ডাকাচ্ছে। লালু হাতছানি দিয়ে আমাকে কাছে ডাকলো, তারপর খুশি চাপা গলায় বলল, তোর 14 পুরুষের ভাগ্যি নন্দু, কেল্লা মেরে দিয়েছি। মানিকদা হেভি মুডে আছে। ভরসা পেয়ে আমি পর্দার ফাঁকে চোখ রাখলাম। চোখ জুড়িয়ে গেল। কাঁচা লঙ্কা রগড়ানো, নুনের ছিটে দেওয়া ইয়ার টাবলু টাবলু কালো জাম। লালুর মানিকদা একটার পর একটা সেগুলো মুখস্থ করছেন। বা হাতে শাল পাতার কুনকে ঠোঙা, সেটা নুন ছাল ওঠা জামে জ্যাম হয়ে আছে। দাদার চোখ জোড়া রসালো আমে যে বোঝা, মুখে কামাই নেই। থেকে থেকে বেগনি রঙা জিভটা স্বাদের তারে শব্দে উকি দিচ্ছে, সুইং ডোর ঠেলে বেরিয়ে আসার ভঙ্গিতে। বৈঠকখানার গড়াগড়ি খাওয়া ঢালাও ফরাসের ওপর পেট মোটা লাট্টুর মতো কেতরে আছেন মানিকদা আমাদের। কোমরে চেক কাটা লুঙ্গির কষি আলগা, বা বগলের তলায় একটা বাটকুল তাকিয়া, কোলের কাছে সেম সাইজের আরেকটা, ফিতে বাঁধা ফতুয়ার ওয়ার পরানো, সেটা নিজস্ব। অবশ্য ভুঁড়ি বলে প্রথম দর্শনে চেনা যায় না। আমরা দুটিতে গুটি গুটি ভেতরে গিয়ে দাঁড়িয়েছিলাম। পায়ের শব্দে কিছু একটা আঁচ করে মানিকদা জাম রঙা চোখে মেললেন। তার মৌতাত কেটে গেল, বোধহয় একটু চমকেও গেলেন। এ সময় দ্বিতীয় কোনো মনুষ্যমূর্তি সম্ভবত তিনি আশা করেননি। আচমকানিতে তার হাতের ঠোঙা থেকে গোটা তিনেক জাম জাম্প করল, গদির ওপর গড়িয়ে পড়ল। করুণ দৃষ্টিতে আর চোখে সেদিকে একবার তাকিয়ে নিয়ে বললেন, আরে লাল মুনে যে। মুহূর্ত কয়েক মুখ সামলাতে সময় নিয়ে ফের বললেন, তারপর এই সময় কিসের ধান্দায়? খুব বিপদ। বলেই লালমোহন আমাকে একটা চিমটি কাটলো। এই বল না। ঢোক না গিলতে গিলতেই আমার মুখে জল এসে যাচ্ছিল। জামের কথা ভুলে যাবার চেষ্টা করে সঙ্গে সঙ্গে বলে ফেললাম, মলা। মলাটের সঙ্গে লালুর চিমটি ঘটিত উ মিশে গিয়ে মানিকদার কাছে ব্যাপারটা আরো দুর্বোধ্য হয়ে উঠল। জামের ঠোঙা গদির ওপর নামিয়ে রেখে তিনি ধর্মড়িয়ে উঠে বসলেন। লালুই অবশ্য শেষ রক্ষা করল, বলল, এই আমার বন্ধু নন্দুর বই ছাপা হচ্ছে, আপনাকে একখানা মলা টেকে দিতে হবে। সন্দেহ আর তারিফের চোখে আমার আপাদ মস্তক দেখে নিয়ে মানিকদা অট্ট হাসি করে বললেন, ও এই ব্যাপার, আমি ভাবলাম না জানি কি হলো। মেয়ে হাত লাগা। নিষ্পৃহ ভঙ্গিতে জামের ঠোঙার দিকে হাতের ইশারা করল। টকাটক কয়েকটা জাম তুলে নিয়ে লালু আমাকে ভিঞ্চি কাটল। কিরে বলিনি মলাট ফলাট মানিকদার বা হাতের কাজ। থামো। মানিকদা লালুকে কথায় আর কাজে দু তরফেই থামিয়ে দিয়ে
ঠোঙাটা ছো মেরে আবার তুলে নিলেন। অত সহজ নয় যা ভাবছো। মলাট বললেই মলাট হয় না। কি মলাট, কেমন মলাট, কিসের মলাট আগে জানতে হবে। করঙা, কি সাইজ, হাফ টোন না লাইন স্ক্রিন। গল্পের বই তো গল্পটা শুনতে হবে আগা পাঁচতলা। নাও, তুমিও দুটো নাও, রাইটার বলে কথা। এর আগের একটা ইতিহাস আছে, খুব সুখের নয় যদিও, তবু সেটা তোমাদের জানা দরকার। সে আমার প্রথম লেখক হওয়ার কাহিনী। হায়, লেখক হওয়া যে কি ঝকমারির কাণ্ড তখন কি আর জানতাম। তখন 3rd ক্লাসে পড়ি, মানে ক্লাস 8-এ। স্কুলের লেখাপড়া তো শিখেই উঠেছে। অষ্টপ্রহর হাবুডুবু খাচ্ছি গল্পের বইয়ে। কসকসে রগরগে 1000 বই গোগ্রাসে গিলে সাবার করে ফেলেছি। রহস্য, রোমাঞ্চ, বিভীষিকা, অ্যাডভেঞ্চার, তার মধ্যে কি নেই? গুলি বারুদ, খুন, জখম, ঝানু গোয়েন্দার, ঘাঘু অ্যাসিস্ট্যান্টের পিলে চমকানো, বুকে পিংপং লাফানো, লোম খাড়া করা সব বই। সেসব হজম করতে গিয়েই গন্ডগোল, মাথা রীতিমতো ছিটেল হয়ে উঠেছে। নিজ হাতে খানতিনিক বইও লিখে ফেলেছি সদ্য। প্রতিভা তো গোপন থাকে না। স্কুলময় চাউর হয়ে গেছে আমার কীর্তিকলাপ। বন্ধু মহলে আমি রাতারাতি এবং রীতিমতো সাহিত্যিক বনে গেছি। আমার তখন খ্যাতির ঘায়ে কুকুর পাগল অবস্থা। বই ছাপা না হলে আর ইজ্জত থাকে না। ক্লাসের বন্ধুদের তাড়নায় শেষ পর্যন্ত পথে নামতে হলো। কলেজ স্ট্রিটের বই পাড়া অভিযানে বেরিয়ে পড়লাম একদিন। নতুন শিং গজানো বাছুরের মতো প্রকাশকদের দরজায় ঢু মেরে চললাম। চাঁদি ফাটানো রোদ্দুরে একটা দুপুর ঘুরপাক খেয়েই সার সত্য বুঝে গেলাম। বই লেখার চেয়ে বই ছাপানো কতগুণ শক্ত। ফুটো বেলুনের মতো মুখ আমসি করে ফিরছিলাম। স্যান্ডেলের স্ট্র্যাপ ছিঁড়ে গেছে, খুঁড়িয়ে হাঁটছি, জামা কাপড় বিধ্বস্ত। ঘামে জবজবে বগলে মিয়ানো পাপড়ের মতো 3খানা এক্সারসাইজ খাতা। খিদে, তেষ্টায়, ক্লান্তিতে মনে হচ্ছে রাস্তার উপরেই শুয়ে পড়ি। বিকেল গড়িয়ে গেছে, গ্যাস বাতিগুলো একে একে জ্বলে উঠতে শুরু করেছে। আর ঠিক তখনই দেখা হয়ে গেল বঙ্গশ্রী মোহিতদার সঙ্গে। বিশাল মোটর সাইকেলখানা ঠেলতে ঠেলতে আসছিলেন, বোধহয় তেল ফুরিয়ে গেছে। মোহিতদা ব্যায়ামবীর, আমাদের পাড়ায় থাকেন। ডাম্বেলের গোলার মতো তার হাতের গুলি, পা দুখানা উল্টে রাখা পালোয়ানি মুগুর। শরীরের সমস্ত মাংসপেশি তার পোষ মানা। ইচ্ছে করলে কান দুটো নাচাতে পারেন। দাঁতে চেপে ইয়া মোটা মোটা লোহার পাত বাকিয়ে দেন। আমার কাকতারুয়া মূর্তি দেখে মোহিতদার করুণা হলো। জিজ্ঞেস করলেন, কিরে, কি হয়েছে? তোর এই হাল কে করলো? আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। চিচি করে বললাম, প্রকাশক। কে? হুঙ্কার দিয়ে মোহিতদা, কোন পাড়ায় থাকে শুধু বল। পাড়ার ছেলেদের প্রতি স্নেহে অন্ধ মোহিতদা বোধহয় ভেবেছিলেন বেপাড়ার কোনো ছেলে আমাকে মেরেছে। সংক্ষেপে আমার করুণ কাহিনী ওকে বললাম। সব শুনে মোহিতদা, যাকে বলে একেবারে মোহিত, বললেন, তুই লিখিস জানতাম না তো, কই দেখি দেখি। খাতাগুলো হাতে তুলে দিলাম। কোনো আশ্চর্য বস্তু দেখছেন এমনি ভাবে পাতার পর পাতা উল্টাতে লাগলেন আর স্বগতোক্তি করে চললেন। তুই লিখেছিস এগুলো? নিজে লিখেছিস? নিজে একা লিখেছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ, एक ठो किताब हम अवश्य छपेगा। জীবনে অনেক মধুর হিন্দি কথা আমি শুনেছি, কিন্তু মোহিতদার মুখনিসৃত সেই হিন্দি বাণীর তুলনা হয় না। প্রাণ যেন জুড়িয়ে গেল। এর পরের অংশটুকু আর কথার নয়, কাজ। পেট্রোল পাম্পে তেল নিতে যাবার কথা ভুলেই গেলেন মোহিতদা। তার বিশাল ভটভটির ওপরে আমাকে চাপিয়ে ঠেলতে ঠেলতেই নিয়ে গেলেন একটি প্রেসে। তারপর ধোপার বাড়িতে দেবার ময়লা জামা কাপড়ের পুটুলির মতো আমাকে প্রেসের মালিকের হাতে উচ্ছগ্গ করে কেবল বললেন, এ আমার পাড়ার রাইটার, এর
একখানা বই তাড়াতাড়ি ছাপিয়ে বের করে দাও। ব্যাস, কথাটি বলেই মোহিতদা দরজার দিকে পা বাড়ালেন। বিপদের পরিমাণটা আঁচ করে নিয়ে প্রেসের মালিক শ্রীযুক্ত করঞ্জাক্ষ বর্ধন কাতর গলায় বললেন, এই মোহিত মোহিত শোন শোন, আরে শুনে। মোহিতদা দাঁড়ালেন না, যেতে যেতে কাঁধের ওপর দিয়ে ফিরে তাকিয়ে বলে গেলেন, আমি কিছুই শুনবো না, একেবারে বই দেখব 1 মাসের মধ্যে। কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে করঞ্জাক্ষ বাবু বললেন, না, ব্যবসাপত্র দেখছি তুলেই দিতে হবে, কি ছেলে খেলা নাকি? পাকা করমচার মতো চোখ দুটো পাকিয়ে আমার দিকে তাকালেন। কি আর জবাব দেব, চুপ করেই থাকলাম। হা করে দাঁড়িয়ে রইলে কেন? করঞ্জাক্ষ খেকিয়ে উঠলেন। তারপর পাশের টুলটা দেখিয়ে বললেন, বসো, বস্তুটি বের করো। দুরু দুরু বুকে আমার পছন্দসই খাতাখানা ওর দিকে বাড়িয়ে ধরলাম। খাতা খুলেই ওর মেজাজ আবার তিরিক্ষ। কোত্থেকে নেকা শিখেছো? 1 পৃষ্ঠায় লিখতে হয় জানো না? পাতার সংখ্যা দেখে বিড়বিড় করে কি সব হিসেব করলেন। তারপর বললেন, প্রুফ দেখতে জানো তো? হ্যাঁ, জানো না? বাহ বাহ, তাহলে তো হয়েই গেল, এ বই আর ইহ জন্মে বেরোবে না। আমার দিকে টেবিলের ওপরে খাতাখানা ছুঁড়ে দিয়ে উনি নিজের কাজে মন দিলেন। আমার মুখে বাক্যি নেই। সত্যি বলতে কি প্রুফ কি বস্তু তাই জানি না। বই ছাপা যে কত দুষ্কর, তা যে পদে পদে এত গিরো, তা আগে জানলে কোনো আহাম্মক আর বই লিখতে যায়? কিছুক্ষণ মাথা হেট করে বসে থেকে খাতাটা তুলে নিয়ে উঠে আসছে। করঞ্জাক্ষ হুঙ্কার ছাড়লেন, পালাচ্ছ কোথায়? আমার 12টা তো বাজিয়েই দিয়েছো, এবার তোমার মুরব্বি আমার জান কয়লা করে দিক, এই চাও তো? ওটি হচ্ছে না। শোনো, আমার প্রেসের নিয়ম, অথর তার বইয়ের প্রুফ নিজে দেখবে। বলেই ড্রয়ার থেকে একটা মোটা বই বের করলেন। বইটার নাম প্রিন্টার্স গাইড। পায়ের কাছেই বেতের ঝুড়িটা থেকে একতারা কাটা প্রুফ তুলে আমাকে দেখালেন। নাও, হাতে কলমে শিখে নাও, 2 দিন সময় দিলাম। এইভাবে প্রাণের দায়ে প্রুফ দেখতে শিখলাম। করঞ্জাক্ষদা মানুষটা খারাপ নয়, তিনিও আমাকে সাহায্য করলেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রুফ দেখা চলছে। বই ছাপাও কিছু দূর এগিয়েছে। একদিন আমাকে ডেকে বললেন, শিল্পী টিল্পি চেনা আছে? একখানা মলা টাকতে হবে, পয়সা কিন্তু দিতে পারবো না বাবু। এই ইতিহাসের সূত্র ধরেই মানিকদার কাছে আসা। এবার আমার মুরব্বি লালমোহন ওরফে লালু। 3-3টে দুপুর মানিকদা চক্ষু বুজে গল্প শুনে গেলেন। একই গল্প বারবার ঘুরিয়ে ফিরিয়ে। সেই সঙ্গে তার মুখ চলল সমানে। আমারই চোখের সামনে নানা রকম ডিশ ফাঁকা হয়ে গেল। অবশেষে মানিকদা স্থির করলেন তিনি একটা মোক্ষম খুনের ছবি আঁকবেন। খুনের ছবি, তাই তাকে রিয়েল হতে হবে, সেই ফোর্স সেই ফিলিং আনতে হবে। অতএব আমাকে মডেল করে তিনি ছবি আঁকবেন, আমাকে তার সামনে সিটিং দিতে হবে। সুতরাং সিটিং দিতে গেলাম। সেটাকে সিটিং না বলে হাফ হামাগুড়ি হাফ নীল ডাউন বলাই ভালো। একটা গোটা দুপুর ধরে আমাকে নিয়ে ভয়ঙ্কর কসরত চলল। বদরাগী নাপিত, খিটখিটে ফটোগ্রাফার আর অতি খুঁতখুঁতে সিনেমা পরিচালক, এই 3 ব্যক্তি একসঙ্গে হয়েও হয়তো একটা মানুষকে অতখানি টর্চার করতে পারত না। মানিকদা একাই আমাকে তার চেয়ে অনেক বেশি ঘায়েল করলেন। সেদিন আমার 2টো ভূমিকা ছিল। আমি নিহত লোক, আবার আমিই তার হত্যাকারী। ফ্লেক্সিবল টেবিল ল্যাম্পের নলের মতো আমার ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে শরীরটাকে দুমড়ে মুচড়ে ঘন্টা ঘন্টা ভর রেখে আমাকে ऐसा মডেল বানালেন যে বাড়ি ফিরে দিন 3 পিঠ ব্যথায় শয্যাশায়ী হয়ে থাকলাম। কদিন পরে মানিকদার বাড়ি যেতেই তিনি পাতলা কাগজে প্যাক করা ছবির মোড়কটা হাতে ধরিয়ে দিয়ে সহাস্যে বললেন, নাও, তোমার ছবি রেডি। ওয়ান্ডারফুল হয়েছে।
আমার নামটা ছাপতে যেন ভুলো না, মানিকচন্দ্র হুই। প্যাকেটটা হাতে নিয়ে প্রায় নাচতে নাচতে করঞ্জাক্ষ দ্বার কাছে চলে গেলাম। দুটি বিশালকায় মানুষ একটা প্রকাণ্ড টেবিলের ওপর মরণ আলিঙ্গনে জাপটাজাপটি করছে। একজনের হাতে একটা রক্তমাখা ছোরা। যে টেবিলটার ওপর মডেল হয়ে আমি কসরত করছিলাম সেটা চিনতে পারলাম। আর একটা ব্যাপার খুব চেনা লাগলো, ওই প্রমাণ সাইজের লোক দুটোর পরনে দুটো খাটো হাফ প্যান্ট। সেদিন আমি যা পরেছিলাম, এছাড়া আর কোনো মিল নেই। ছি ছি, এ কি হলো করঞ্জাক্ষদা? মাথায় হাত দিয়ে আমার তখন বসে পড়ার মতো অবস্থা। কি হবে এখন? মারো গুলি! খ্যাক খ্যাক করে হেসে উঠলেন করঞ্জাক্ষদা। হাস ক্লাস জমবে একেবারে জৈসা কাতাইসা। অথরের বয়সটা অন্তত আন্দাজ করা যাবে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটা কেমন লাগলো। ভুল ত্রুটি মার্জনীয়। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আগে আরও নতুন নতুন গল্প শুনতে। আইকনটাতে অবশ্যই প্রেস করে দেবেন নতুন গল্পের নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।